বাঁকুড়া বিষ্ণুপুর শহর, যে শহরে আমরা মূলত বিষ্ণুপুরের যে ঐতিহাসিক মন্দিরগুলো তৈরি হয়েছিল ১৬০০ খ্রিস্টাব্দে পাল রাজাদের আমলে, সেগুলো সব দর্শন করব এবং মন্দির গায়ের যেসব অসাধারণ টেরাকোটার সৌন্দর্য সেগুলো আমরা খুঁটিয়ে একটু দেখব এবং আপনাদেরও দেখাবো। আর সেই মন্দির নগরী দর্শনের সাথে সাথে আমরা যাব বাঁকুড়া এবং মূলত বাঁকুড়ায় গিয়ে তার আশপাশে যেসব সুন্দর জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করব। সবই আপনারা দেখতে পারবেন এই ভিডিও সিরিজে, যার সঙ্গে অন্যতম হচ্ছে একটা বিখ্যাত ড্যাম যেটা খুব কম মানুষই গিয়েছেন, তালবেরিয়া ড্যাম, এবং সাথে থাকছে মুকুটমণিপুর এবং আরও অনেক। দেখতে থাকুন, আশা করি এই ভিডিও সিরিজ খুব ভালো লাগবে। রানার দুনিয়ায় আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। চলে এসেছি বিষ্ণুপুরের আর একটা বিখ্যাত মন্দির, জোড়বাংলো মন্দির দেখতে। এর আগের এপিসোডে, অর্থাৎ এপিসোড নাম্বার 9-এ আমরা দেখেছি এত সুন্দর একটা মন্দির, যে শ্যামরাই মন্দির। শ্যামরাই মন্দির দেখে তো আমি সত্যি কথা বলতে অভিভূত। মানে মন্দিরের গায়ের প্রতিটি কাজ, এবং এই কাজ যদি খুঁটিয়ে দেখতে হয় অনেক সময় লাগবে, এবং প্রত্যেকটা খুঁটিয়ে দেখার মতো। আমরা এবার সেই শ্যামরাই মন্দির দেখে এসছি জোড়বাংলো মন্দিরে। এই জোড়বাংলো মন্দির একটা নামের কারণ আমার মনে হয়েছে, পাশাপাশি দুটো মন্দির একদম জোড়া লাগানো, দেখছেন পাশাপাশি দুটো মন্দির একদম জোড়া লাগানো। তো এই জোড়া মন্দির বা এক জোড়া মন্দির, তার জন্যেই হয়তো নাম হয়েছে জোড়বাংলো মন্দির, হতে পারে, এটা আমার অনুমান। এবং যেমন দেখেছি শ্যামরাই মন্দিরে, এই জোড়বাংলো মন্দিরের গায়েও কিন্তু অসম্ভব সুন্দর সব টেরাকোটার কাজ। আমি এতদিন শুনে এসেছি যে বিষ্ণুপুরের মন্দির নগরী এবং অসম্ভব সুন্দর মন্দির, কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে এত সুন্দর মন্দিরের গায়ের কাজ। এবং এই সমস্ত মন্দিরই কিন্তু তৈরি হয়েছে পাল রাজাদের আমলে, সেই ১৬০০ খ্রিস্টাব্দ এবং তার পরবর্তীকালে। তো প্রথম স্থাপিত হয়েছিল রাসমঞ্চ, এবং তারপর ক্রমে শ্যামরাই মন্দির, জোড় মন্দির, এগুলো সব তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা মন্দিরই কিন্তু ইউনিক, এবং তার গঠনশৈলী সিমিলারিটি কিছুটা থাকলেও সম্পূর্ণ আলাদা। এমন নয় যে সব একই রকম মন্দির। যেমন রাসমঞ্চের গঠনশৈলী একরকম, শ্যামরাই মন্দিরের গঠনশৈলী একরকম, আর এই জোড় মন্দিরে এসছি সেখানকার গঠনশৈলী একরকম। কিন্তু সব ছাড়িয়ে একটা জিনিসে ভীষণ সুন্দর মিল, যেটা হচ্ছে মন্দিরের গায়ে টেরাকোটার কাজ। এই টেরাকোটার কাজ দেখে সত্যি অভিভূত আমি। এবং কি অসম্ভব ধৈর্য এবং অসম্ভব শিল্প জ্ঞান ছিল তখনকার শিল্পীদের, আমি সেটাই ভাবি। জোড়বাংলো দেখে আমরা চলে এসেছি আর একটা মন্দির, রাধেশ্যাম মন্দির। তবে রাধেশ্যাম মন্দিরের যে কোনো কারণেই হোক, মন্দিরের গায়ে অন্যান্য মন্দিরগুলো যেমন সেই টেরাকোটার পোড়ামাটির রঙটাই রয়েছে, কিন্তু রাধেশ্যাম মন্দিরটায় কিন্তু দেখছি
মন্দিরের গায়ে কোনো এক সময় হয়তো সাদা চুনকাম বা এই ধরনের কিছু করা হয়েছিল, যেই কারণে মন্দিরটা সাদা রঙের দেখতে। তো আমরা এখন সেই মন্দিরের ভেতরে ঢুকছি। চতুর্দিক দিয়ে পাঁচিল ঘেরা বিশাল চত্বর। এবার আমরা সেই মূল গেট দিয়ে ঢুকছি। এটা হচ্ছে কিন্তু বাইরের থেকে পাঁচিল এবং যে সিংহ দরজা, সেই সিংহ দরজা এটা, সেই দরজার মধ্যে দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। এই ভেতর থেকেই কিন্তু পুরো মন্দিরটা সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, এখন আমরা একটা জিনিস একটু বলি, যে যখন আমি মন্দিরে ঢুকছি, এই মন্দিরটাতে অন্যান্য মন্দিরও নিশ্চয়ই, যেমন আগের মন্দিরটা আমি বলেছিলাম ওখানে ভেতরে মন্দিরে ওঠা নিষেধ, কিন্তু এখানে মন্দিরে ওঠা যাবে। কিন্তু একজন সিকিউরিটি গার্ড এসে বললেন যে আপনি ছবি তুলবেন, কিন্তু কোনো রকম কোনো ছবির মধ্যে যেন আজে বাজে কিছু করবেন না। মানে এটা আমি বুঝে গেলাম, কারণ ভারতবর্ষের বেশিরভাগ মন্দিরের মধ্যেই কিন্তু এই কারণে ফটোগ্রাফি নিষিদ্ধ হয়ে গেছে। কারণ বেশ কিছু অবিবেচক মানুষ তারা মন্দিরের সামনে এসে বিভিন্ন অঙ্গভঙ্গিমায় নিজেদের ছবি তুলতে ব্যস্ত, এবং সেই সব ছবি তারা বিভিন্ন মিডিয়াতে পোস্ট করে, এবং সেই সব কারণেই কিন্তু আস্তে আস্তে সমস্ত জায়গায় এই মন্দির মধ্যে ফটোগ্রাফি প্রায় নিষিদ্ধ করে দিয়েছে। এখানে একদম নিষিদ্ধ হয়নি, তবে একটু সাবধান করে দেওয়া হলো। তখন আমি বললাম যে না না, আপনি নিশ্চিন্ত থাকুন, বা আপনি দূর থেকে দেখুন, আমি কিন্তু শুধু মন্দিরের ছবি তুলব বা আশপাশের ছবি তুলব, মন্দিরকে পেছনে আড়াল করে নিজেদের অঙ্গভঙ্গি করে কোনো ছবি তুলব না। তখন উনি বললেন যে হ্যাঁ, এরকম হয়তো, এই জন্য আমরা এখন আমাদেরকে বলে দিয়েছে যে প্রতিটি দর্শককে যারা ছবি তুলছেন তাদেরকে যেন আমরা সাবধান করি। যাই হোক, এখন সেটা যদি আমরা না বুঝি বন্ধুরা, তাহলে আস্তে আস্তে ভবিষ্যতে আর কোনো মানুষ কোনো মন্দিরে ভেতরে গিয়ে ছবি তুলতে পারবেন না। সেই দিন আসবে, এখনও সময় আছে সতর্ক হওয়ার। তো আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমি আপামর জনসাধারণকে একটাই কথা বলি, আপনারা যেখানে যাবেন, এখনও যেসব মন্দিরে ছবি তোলা যায়, আপনারা যত ইচ্ছা ঘুরে, মন্দির একটা পবিত্র জায়গা, তার পবিত্রতা রক্ষা করুন, তার ছবি তুলুন, কিন্তু নিজেদের ছবি নয়। যাই হোক, এখন চলে এসেছি ভেতরের চত্বরে সমস্ত দেখতে। এটা হচ্ছে ভোগ কক্ষ আমাকে বলা হলো, ওখানে লেখাও আছে যে এখানে ভোগ তৈরি হতো, এবং সেটা এখনও সেইভাবে একটু ভাঙাচোরা কন্ডিশন, যদিও ছাদ ইত্যাদি নেই, শুধু ঘরের আদলটা রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের চত্বরের মধ্যে আস্তে আস্তে আমি ভেতরে ঢুকছি। এইখানে কিন্তু বিগ্রহ বর্তমান, এখানে বিগ্রহ আছে, রাধাকৃষ্ণের মূর্তি ভেতরে রয়েছে, এবং এই মন্দিরটায় এখনও কিন্তু নিয়মিত পুজো আচ্চা হয়, সেটা আমি বুঝলাম বা দেখলাম। কিন্তু অন্য আগের মন্দিরগুলোই কিন্তু সেটা দেখতে পাইনি যে ওখানে পুজো হয় কি না, কিন্তু এই মন্দিরটায় পুজো হয়। তো যেটা বলছিলাম, যে আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত মানুষকে অনুরোধ করতে চাই যে আপনারা মন্দিরে যান, দর্শন করুন, কিন্তু দয়া করে মন্দিরের পবিত্রতা নষ্ট করবেন না, কোনো রকমভাবে নুইসেন্স করবেন না, মন্দিরকে পেছনে রেখে নিজেদের অঙ্গভঙ্গি করে ছবি তুলবেন না। স্মৃতি রাখার জন্য দু একটা নিশ্চয়ই স্টিল ছবি তুলতেই পারেন, কিন্তু সেটা নিয়ে কোনো অবজেকশান তো কোনোদিন কেউ করেনি। অবজেকশান হয়েছে বিভিন্ন ড্রেস করে, বিভিন্ন রকমভাবে মন্দিরের পবিত্রতা নষ্ট করে ওখানে নাচ গান ইত্যাদি করা, এগুলো করবেন না। তাহলে যে কটা মন্দিরে এখন
আমরা ভেতরে ঢুকে ছবি তোলার সুযোগ পাচ্ছি, সেগুলোও কিন্তু আর পাবো না। আর এবার আমি এই মন্দিরটা দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে আমি আবার একটু বাইরের থেকে তোলার চেষ্টা করলাম যে কেমন লাগে দেখতে। এখানে এই বোর্ডে, অর্থাৎ পাথরে খোদাই করা মন্দিরের ইতিহাস, এবং এটা প্রত্যেকটা মন্দিরেই আছে, মন্দিরের ইতিহাস, কবে স্থাপিত হয়েছিল, কে স্থাপিত করেছিল, ইত্যাদি ইত্যাদি যাবতীয় ইনফরমেশান আছে। তো আমার যে সমস্ত দর্শক এই ভিডিও দেখছেন, আমি তাদের বলবো, আপনারা সারা ভারতবর্ষ বা আপনারা অনেকে বিদেশেও ঘোরেন, কিন্তু আমার দেশে কত যে দেখার জায়গা আছে সেগুলোকেও আপনারা এক্সপ্লোর করুন, এবং অবশ্যই এই সব যে ঐতিহাসিক জায়গাগুলো আছে সেগুলো দেখুন। তাহলে আমাদের অতীত সম্বন্ধে একটা ধারণা হবে। এখনকার প্রজন্মের ধারণা হচ্ছে সবসময় ইউরোপিয়ান কালচারটাকে আমরা নকল করছি, কিন্তু আমরা আমাদের অতীতটা জানলে, অতীতটা দেখলে বুঝতে পারবো আমরা কত সমৃদ্ধ ছিলাম। কোনো ইউরোপিয়ান কালচার এর ধারে কাছে আসতে পারবে না। আমি এই রাধেশ্যাম মন্দির বা শ্যামরাই মন্দির, বিশেষ করে শ্যামরাই মন্দিরের গায়ের কাজ দেখে, টেরাকোটার কাজ দেখে আমি এতটা অভিভূত হয়েছি যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভীষণ সুন্দর। তো সেই মন্দিরের কাজ দেখা এবং আগামী প্রজন্মের জন্যে সেগুলোকে রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। সুতরাং আমরা এই ছোট্ট দায়িত্বটা যদি আমরা দেশের জন্য করি তাহলে আখেরে লাভ হবে। আর এটা হচ্ছে একটা পাতকুয়ো, জলের কুয়ো। তখনকার জলের ব্যবস্থা, সেই জলের জন্য পাতকুয়ো এখানে করা আছে। সেই এই যে পরে ট্যাপগুলো দেখলেন, এগুলো হয়তো পরবর্তীকালে তৈরি করা হয়েছে আর এই দর্শকদের জলের প্রয়োজনের জন্যে। কিন্তু পাতকুয়োটা কিন্তু সেই মন্দির যখন স্থাপন হয়েছিল তখন থেকেই এইটা রয়েছে। যাই হোক, মন্দির চত্বরটা খুবই সুন্দর দেখলাম। এবার একটা কথা না বলে পাচ্ছি না যে যখন আমি বিষ্ণুপুরের প্রোগ্রাম করেছিলাম তখন কিন্তু সত্যি কথা বলতে কি আমার মনে এতটা ধারণা ছিল না যে এত সমৃদ্ধশালী মন্দির। সমৃদ্ধ মানে কিন্তু এখানে নিশ্চিতভাবে দক্ষিণের মন্দিরেরগুলোর মতো অঢেল টাকা পয়সা ধন সম্পত্তি আছে এটা নয়। সমৃদ্ধ মানে এখানকার মন্দিরগুলোর যে কারুকার্য। আর এই যে মন্দির থেকে বেরিয়ে এসেছি, এইটা হচ্ছে এই বিষ্ণুপুরের রাজবাড়িতে ঢোকার আগে যে মূল তোরণ গেট, এই টোটাল অঞ্চলটাই আমরা ঘুরলাম। এই টোটাল অঞ্চলটায় ঘোরার মূল রাস্তা এবং তার মূল তোরণ, এই পুরো অঞ্চলটাই কিন্তু রাজবাড়ি অঞ্চল। এবং এটা হচ্ছে সেই ঐতিহাসিক সেই মূল তোরণ, যে রাস্তা থেকে প্রথমে রাজবাড়ির অঞ্চলে ঢোকার। এখন বুঝতেই পারছেন একদম পুরো পরিত্যক্ত, শুধু দেখা যায় যেমন বিভিন্ন মোগল আমলের যে সমস্ত স্থাপত্যগুলো আছে সেখানেও তেমনি এরকম মেন একটা সিংহ দরজা, এটাও তাই সেই সিংহ দরজারই একটা রূপ, এবং এটাও কিন্তু বিশাল বিশাল। তো আমরা আপাতত এর মধ্যে দিয়ে কোনো গাড়ি ঘোড়া যেতে দেয় না, ব্যারিকেড করে আটকানো আছে, সাইকেল নিয়ে যায়। এই হচ্ছে এই প্রেমিসেস। এবার আমি এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব।
এবার এখান থেকে বেরিয়ে এসে আমরা আরেকটা জায়গায় যাব, যেখান থেকে আরও কিছু ছোট ছোট ইতিহাস দেখার আছে। যেমন এটা হচ্ছে একটা পাথরের রথ, একটা ছোট্ট রথ তৈরি করা। তো এটাও কিন্তু ওই পোড়ামাটি দিয়েই তৈরি, কিন্তু এর নাম হচ্ছে পাথরের রথ। একদম পুরো ওই মন্দিরের কারুকার্য, মন্দিরের মতো করেই তৈরি করা, এবং নিচে ওই রথের চাকা তৈরি করা আছে। তো এটার নাম হচ্ছে পাথরের রথ। এটাও অবশ্যই ছোট্ট জায়গা, কিন্তু ভালো দেখতে। এবার আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা মন্দির দেখার জন্য এসেছি। এরকম প্রচুর মন্দির কিন্তু বিষ্ণুপুরের আনাচে কানাচে ছড়িয়ে আছে। আপনি যখন বিষ্ণুপুর যাবেন, তখন যদি আপনি লোকাল কোনো যানবাহন নেন, তো ওনারাই সব কিন্তু আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আজ সময় শেষ, আজ এই অবধি। মন্দির দর্শন শেষ হয়নি, বাকি দর্শন আগামী পর্বে। নমস্কার।